আসসালামু আলাইকুম। পরম করুণাময় তোমাদের উপর শান্তি বর্ষণ করুন। ওয়েলকাম টু কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট। কনসেপ্ট গ্রো ইনস্টিটিউটে আমরা তোমাদের ধীরে ধীরে সব সিলেবাসই শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে আমি ফিজিক্সের ক্লাস 11-এর ফিজিক্সের সেমিস্টার অনের প্রথম চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এটা যেহেতু 11-এর ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, তাই আমরা জানবো ফিজিক্স কি। ফিজিক্স হচ্ছে আমরা প্রকৃতিতে যেটা আমরা দেখতে পাই, বিভিন্ন ন্যাচারাল ফেনোমেন, প্রাকৃতিক ঘটনা, সেটাই হচ্ছে ফিজিক্স। যেমন যেমন ধরো কোনো একটা কুয়োতে কপি কলের মাধ্যমে জল তোলা হচ্ছে, তো সেখানে একজন হয়তো জলটা তুলতে পারছে না, সেখানে দুজন মিলে হয়তো জলটা তুলতে পারছে, তার মানে কি বলটা বেশি লাগছে। বা ধরো কোনো একটা টিনের চালওয়ালা বাড়ি আছে, সে বাড়ির উপর দিয়ে খুব জোরে হাওয়া প্রবাহিত হচ্ছে, আর হাওয়া প্রবাহিত হওয়ার কারণে সেই টিনের চালটা উড়ে গেল। কেন এমনটা হলো, কিভাবে হলো? এই যে বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, তার পেছনে যে কারণগুলো লুকিয়ে আছে, সেটাই হচ্ছে ফিজিক্স। তো দেখো, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, ক্লাস 9-এ অলরেডি তোমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা সম্বন্ধে একটু একটু পড়ে এসেছো। ক্লাস 9-এর সঙ্গে 11-এর প্রচুর মিল আছে, আর ক্লাস 10-এর সঙ্গে 12-এর প্রচুর মিল আছে। ভৌত রাশির পরিমাপ ও মাত্রায় প্রথমে আমরা জানবো ভৌত রাশি কি, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি কি? ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে বা ভৌত রাশি বলতে বোঝায় এমন ধর্ম যেগুলো পরিমাপ করা যায়। কি বললাম? এমন ধর্ম যেগুলো পরিমাপ করা যায়। যেমন ধরো, যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, এই যে পেনটা আছে দেখতে পাচ্ছ, এই পেনটার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি। পেনটা কত ভরের সেটা আমরা পরিমাপ করতে পারি। বা কোনো একটা সরল দোলকের দোলনকাল আমরা পরিমাপ করতে পারি, আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু আমরা পরিমাপ করতে পারি। আর যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলোকেই আমরা বলবো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কি বললাম? ভৌত রাশি কি তাহলে? ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য ধর্ম। ভৌত রাশি হচ্ছে পরিমাপযোগ্য ধর্ম। ঠিক আছে? ধর্মকে কেই বলে ভৌত রাশি। পরিমাপযোগ্য ধর্মকেই বলে ভৌত রাশি। এবার যেমন উদাহরণ হিসেবে কি বললাম, যেগুলো বললাম সেগুলোই উদাহরণ। যেমন ধরো দৈর্ঘ্য, কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, কোনো বস্তুর ভর পরিমাপ করা যায়, কোনো একটা ঘটনা কত সময়ে ঘটছে সেটাও পরিমাপ করা যায়, আরও ইত্যাদি ইত্যাদি, বল, ত্বরণ, প্রচুর কিছু আছে। এবার কি কি পরিমাপ করা যায় না? যেমন মানুষের আবেগ পরিমাপ করা যায় না, কে কে কতটা দুঃখে রয়েছে, কে কতটা আনন্দে রয়েছে সেটা পরিমাপ করা যায় না। সেই হিসাবে পরিমাপযোগ্য নয় বলে কোনো মানুষের আবেগ, দুঃখ, যন্ত্রণা এগুলো হচ্ছে ভৌত রাশি নয়। কি বললাম? আবেগ, আবেগ, ভয়, দুঃখ ইত্যাদি পরিমাপ করা যায় না, পরিমাপ করা যায় না। তাহলে এরা কি? তাহলে এরা ভৌত রাশি নয়। এটা হচ্ছে ভৌত রাশি নয়। ভৌত রাশি নয় হচ্ছে কি? আবেগ, ভয়, দুঃখ ইত্যাদি পরিমাপ করা যায় না, আর এগুলোই হচ্ছে ভৌত রাশি নয়। এবার দেখো, ভৌত রাশি পরিমাপ করতে গেলে কি দরকার হয়? ভৌত রাশি পরিমাপ করতে গেলে এককের প্রয়োজন হয়। ভৌত রাশি পরিমাপ করতে এককের প্রয়োজন। কিসের প্রয়োজন? এককের প্রয়োজন বা ইউনিট। কেন এককের প্রয়োজন? কারণ একক যদি না থাকে তাহলে পরিমাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। ঠিক আছে? কি বললাম? যে একক না থাকলে পরিমাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। একক না থাকলে পরিমাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। সম্বন্ধে ধারণা পাওয়া যায় না।
একক না থাকলে কি পরিমাপ সম্বন্ধে ধারণা পাওয়া যাবে? নিশ্চয়ই না। তুমি দোকানে গিয়ে বললে যে আমাকে 5 চাল দাও, দোকানদার দিতে পারবে? দোকানদারকে তো অবশ্যই বলতে হবে যে 5 কেজি চাল দাও কি 500 গ্রাম চাল দাও, তবেই না হবে। তার মানে এককের একটা দাম আছে, কেন? পরিমাপ করার জন্য। তাহলে কোনো একটা ভৌত রাশির মানকে কিভাবে লেখা হয়? কোনো একটা ভৌত রাশির মানকে এইভাবে লেখা হয়। কোনো একটা ভৌত রাশির মান, কোনো ভৌত রাশির মান ইকুয়ালস টু লেখা হয় সংখ্যা গুণিত একক হিসাবে। কোনো একটা ভৌত রাশির মান, একটা ইম্পর্টেন্ট কথা কি বলছি, কোনো ভৌত রাশির মান কে লেখা হয় সমান সংখ্যা গুণিত একক হিসেবে। যেমন উদাহরণ হিসেবে 5 মিটার দৈর্ঘ্য, যে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য, কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার। তাহলে 5টা কি এখানে সংখ্যা, মিটারটা কি এখানে এক, তাহলে ভৌত রাশির মান ইকুয়ালস টু হয়ে গেল সংখ্যা গুণিত একক, 5 মিটার। তাহলে আমরা জানলাম যে এককের প্রয়োজন কেন ভৌত রাশি পরিমাপ করতে। এখন দেখো ইউনিট বা একক, ইউনিট বা একক, একক হতে পারে দুই রকমের। মূল একক আর 2 নম্বর হচ্ছে লব্ধ একক। মূল একক, লব্ধ একক। মূল এককে কি বলা হয়? মূল একক মিন্স হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। আর লব্ধ একক মানে মূল একক থেকেই তৈরি, সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট। মূল একক কি? মূল একক কি? মূল একক হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। এই যে 3টে রাশি আছে, এই 3টে রাশির একক অন্যান্য এককের উপর নির্ভর করে না, ওই জন্য এই 3টে রাশির একককে বলা হয় মূল একক। তাহলে কি বললাম? বললাম দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টি রাশি, এই 3টি রাশি এর একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না, অন্য রাশির এককের উপর নির্ভর করে না, উপর নির্ভর করে না, করে না। এদের মূল রাশি, এদের একককে, একককে মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলে, মূল একক বলে। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় ছাড়া কি অন্য কোনো রাশির একক মূল একক হতে পারে না? হ্যাঁ, হতে পারে। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট অনুযায়ী 7টা রাশিকে মূল রাশি হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাহলে তাদের প্রত্যেকের এককই হবে মূল একক। আমি শুধুমাত্র এখানে বোঝানোর জন্য লিখলাম দৈর্ঘ্য, ভর এবং সময় এই 3টি রাশি এর একক অন্য রাশির এককের উপর নির্ভর করে না, এদের একককে মূল একক বলে। লব্ধ একক কি? লব্ধ একক হচ্ছে যেসব একক, যেসব একক কোথা থেকে তৈরি হয়? যেসব একক মূল রাশি এর এককের উপর নির্ভর করে, মূল রাশি এর এককের উপর নির্ভর করে, উপর নির্ভর করে। যেমন উদাহরণ হিসাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এককটা দেখতে পাচ্ছি, এখানে একটা মিটার আছে এবং দুটো সেকেন্ড আছে। তো এখানে মিটারটা কার একক? দৈর্ঘ্যের একক। সেকেন্ডটা কার একক? সময়ের একক। এটা কিসের একক? এটা হয় ত্বরণের একক। মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো কার একক? ত্বরণের একক, ত্বরণের একক। তো এটা একটা কিসের একক বললাম? এটা হচ্ছে একটা লব্ধ একক।
এবার দেখো একক পদ্ধতি। একক পদ্ধতি, একক পদ্ধতি হতে পারে সিজিএস একক পদ্ধতি, বা হতে পারে এমকেএস একক পদ্ধতি, বা হতে পারে এসআই একক পদ্ধতি। সিজিএস এর ক্ষেত্রে সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এসআই, এসআই বলতে বোঝায় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এটা হচ্ছে একটা আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি। সিজিএস সিস্টেমে দৈর্ঘ্য ভর সময়ের একক কি হয়? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা তো বললাম। এমকেএস পদ্ধতিতেও সেন্টিমিটার কিলোগ্রাম সেকেন্ড দৈর্ঘ্য ভর সময়ের, কিন্তু এসআই এর ক্ষেত্রে তিনটে রাশিকে মূল রাশি হিসেবে না ধরে মোট 7টি রাশিকে মূল রাশি হিসেবে ধরা হয়। মোট এখানে কি করা হয়? মোট 7টি রাশিকে মূল রাশি ধরা হয়, মূল রাশি ধরা হয়। সেই 7টা রাশি কি কি? এসআই সিস্টেম অনুযায়ী সেই 7টা রাশি হলো দৈর্ঘ্য, ভর, সময়, পদার্থের পরিমাণ, তড়িৎ প্রবাহ, তাপগতি ও তাপমাত্রা, কটা হলো? 6টা হলো। পথের পরিমাণ, তড়িৎ প্রবাহ, তাপগতি, তাপমাত্রা। আরো একটা হচ্ছে দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য। তো এদের সবার এসআই সিস্টেম অনুযায়ী একক কি কি? দৈর্ঘ্যের একক হয় মিটার, দৈর্ঘ্যের একক হয় মিটার বা METER, বা স্মল এম দিয়েও একে ডিনোট করা হয়, বা স্মল এম দিয়েও ডিনোট করা হয়। ভর, ভরের একক কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, কিলোগ্রাম বা কেজি। সময়ের একক সেকেন্ড, সেকেন্ড বা এস। পদার্থের পরিমাণ মোল, MOLE বা এটাকে MOL হিসেবে লেখা হয়। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। এসআই একক, এগুলো সব এসআই এককের কথা বলছি। অ্যাম্পিয়ার, AMPERE বা AMP, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। আর তাপগতি ও তাপমাত্রা, তাপগতি ও তাপমাত্রার একক হচ্ছে সিম্পল তাপমাত্রা, তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, কেলভিন, KELVIN, বা একে কে দিয়েও ডিনোট করা হয়, কে দিয়েও ডিনোট করা হয়। এবং দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যর একক হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা।
ব্র্যাকেটে সিডি, সংকেতটাই লিখলাম শুধু, ক্যান্ডেলাটা পুরোপুরি লেখা গেল না, সিডি, যাই হোক লিখেই দিই ক্যান্ডেলা। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের একক হচ্ছে কি ক্যান্ডেলা, ক্যান্ডেলা, ক্যান্ডেলা বা সিডি, ক্যান্ডেলা বা সিডি। আরো একটি একক পদ্ধতি হয়, সেটা হচ্ছে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। এফপিএস, ফুট পাউন্ড, পাউন্ড সেকেন্ড। এটাও একই রকম, দৈর্ঘ্যের ক্ষেত্রে ফুট, ভরের ক্ষেত্রে পাউন্ড এবং সময়ের ক্ষেত্রে সেকেন্ড। তো এখন আমরা কিছু ভৌত রাশির একক দেখব, একক এবং মাত্রাও দেখব, একক এবং মাত্রা একসঙ্গে দেখব। দেখি তাহলে, একক এবং মাত্রা দেখার আগে, একক এবং মাত্রা দেখার আগে আমরা একটু সিজিএস একক এবং এসআই এককগুলোও দেখব। কিছু ভৌত রাশির সিজিএস এবং এসআই একক, কিছু ভৌত রাশির সিজিএস ও এসআই একক। ঠিক আছে, কিছু ভৌত রাশির একক হিসেবে লিখলাম এটা। ভৌত রাশি সিজিএস একক, এসআই একক। এক নম্বর ভৌত রাশি দৈর্ঘ্য, এগুলো অলরেডি তোমরা ক্লাস 9-এ একটু একটু করে জেনে এসেছো। তো এখানেও সেগুলোই আছে, কিন্তু আরো একটু ডিটেলসে, আরো নতুন কিছু আমরা 11-এ শিখবো। দেখো দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক সিজিএস হয় সেন্টিমিটার বা সেমি, সেন্টিমিটার বা সেমি। এসআই একক মিটার, বা এম দিয়েও লেখা হয় মিটার বা এমইটিআর। ভরের একক, দেখো দৈর্ঘ্য যেটা ভৌত রাশি লিখছি, তো দৈর্ঘ্যের সাথে যদি কোনো কিছুর ব্যাসার্ধ পরিমাপ করতে বলে তবুও সেটা একটা দৈর্ঘ্য, কোনো কিছুর যদি চওড়া পরিমাপ করতে বলে সেটা একটা দৈর্ঘ্য। তাহলে আমাকে বুঝতে হবে যে কোথায় কোথায় দৈর্ঘ্য, সেগুলোর সবেরই ইউনিট বা একক, সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার এবং এসআই একক হচ্ছে মিটার। ভর, ভরের ক্ষেত্রে গ্রাম বা হতে পারে কিলোগ্রাম, কেজি এসআই এককের ক্ষেত্রে। 3 নম্বর সময়, সময়ের ক্ষেত্রে দু ক্ষেত্রেই সেকেন্ড, সেকেন্ড, সেকেন্ড। 4 নম্বর ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হয়, বাহু গুণিত বাহু, মানে বাহু স্কোয়ার। তাহলে এখানে কি হবে, এখানে হবে সেমি ইন্টু সেমি, সেমি ইন্টু সেমি মানে কত, সেমি স্কোয়ার। মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার। 4 নম্বর হলো 5 নম্বর। ঠিক আছে, এগুলোকে নর্মাল ভাবে লিখছি, রোমান হরফে নয়। 1 2 3 4 5। আয়তন, আয়তন, আয়তন ইকুয়ালস টু কি হয়, বাহু কিউব। আয়তন ইকুয়ালস টু হয় বাহু কিউব। ক্ষেত্রফল ইকুয়ালস টু বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। বাহু কিউব, তাহলে এটা কত হবে, সেমি কিউব বা ঘন সেমি। এটা কত হবে, মিটার কিউব বা ঘন মিটার। 6 নম্বর ঘনত্ব, ঘনত্ব ইকুয়ালস টু হয় ভর বাই আয়তন, বা একক আয়তনে যতটা ভর থাকে তাকেই তো বলা হয় ঘনত্ব। তো ঘনত্ব ইকুয়ালস টু হয় ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ভরের একক কি, গ্রাম। আয়তনের একক কি, সেমি কিউব। তাহলে এটা কত হবে, গ্রাম পার সেমি কিউব। এখানেও দেখো কেজি, মিটার কিউব কত হবে, কেজি পার মিটার কিউব।
কেজি পার মিটার কিউব। দেখো এই আয়তনে সেমি কিউব মিটার কিউব, সেমি কিউব মিটার কিউব না থেকে প্রায় কিন্তু লিটার থাকে। দেখেছো তোমরা যে কোনো কিছুর আয়তন, এই জলের আয়তন এত লিটার বা কোনো একটা তরলের আয়তন এত লিটার, তার মানে লিটারের সঙ্গে মিটার কিউব বা সেমি কিউব একটা সম্পর্ক আছে, সেটা আমাদের জানতে হবে, কারণ এটা বারবার কাজে লাগবে। তো আমি এখানে একটু বলে দিই, যেমন তোমরা প্রায়ই দেখে এসেছো আগে কোথাও না কোথাও যে 1000 সেমি কিউব ইকুয়ালস টু হয় 1 লিটার। 1000 সেমি কিউব ইকুয়ালস টু হয় 1 লিটার। তো এখান থেকে দেখো তাহলে সেমি কিউবকে যদি আমি মিটার কিউবে কনভার্ট করি, তো সেমি থেকে মিটারে আসতে কত ঘর লাগে দেখো। সেমি, দেখো মনে করি ছোটবেলার পড়া, সেমি, সেন্টিমিটার, প্রথমে থাকে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপরে হচ্ছে মিটার, তাই না? তার মানে 1 ঘর 2 ঘর, তাই তো? 1 ঘর 2 ঘর মানে 10 পাওয়ার মাইনাস 2। তাহলে 1000, 1000 মানে কত? 10 কিউব ইন্টু 10 পাওয়ার মাইনাস 2 এত মিটার, পুরোটার কিউব লাগাও, ইকুয়ালস টু হবে 1 লিটার। তাহলে এটা হবে কত? এটা হবে 10 কিউব ইন্টু 10 পাওয়ার 3 দুগুণে 6 মানে 10 পাওয়ার মাইনাস 6 মিটার কিউব, ইকুয়ালস টু কত হবে? 1 লিটার, ইকুয়ালস টু হবে 1 লিটার। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত দাঁড়ালো? 10 পাওয়ার মাইনাস 3 মিটার কিউব ইকুয়ালস টু হবে কত? 1 লিটার। তাহলে এটা একটা খুব ভালো ভালো মনে রাখার মতো বিষয়। এটাও একটা 1 লিটার ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। দেখো এখান থেকে এটাকে সেমিতে কনভার্ট করা যেত না? সেমিতে নয়, সরি, ডেসিমিটারে। ডেসিমিটারে যদি কনভার্ট করতাম তাহলে সেমি থেকে ডেসিমিটারে যেতে কত হতো? 10 পাওয়ার মাইনাস 1 হতো। তাহলে 10 কিউব ইন্টু 1 সেমি মানে কত? 10 পাওয়ার মাইনাস 1 ডেসিমিটার, এর পুরোটার কিউব হতো, ইকুয়ালস টু কত হতো? 1 লিটার। তো এটা যদি এটার সঙ্গে গুণ হয় তাহলে হবে 10 পাওয়ার 3 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস টু হবে 1 লিটার। মাইনাস 3 প্লাস 3 কত হবে? 10 পাওয়ার 0 মানে 1, 10 পাওয়ার মাইনাস 3 ডিসিএম কিউব মানে ডেসিমিটার কিউব ইকুয়ালস টু 1 লিটার। মাইনাস 3 প্লাস 3 কত হবে? 10 পাওয়ার 0 মানে এটা 1, তাহলে 1 ডেসিমি কিউব, 1 ডেসিমি কিউব, ডিএম কিউব নয় ডেসিমিটার কিউব ইকুয়ালস টু হবে কত? 1 লিটার। তো এটাও একটা ভালো মনে রাখার মতো বিষয়। তাহলে 1 লিটার ইকুয়ালস টু 1000 সেমি কিউব, 1 লিটার ইকুয়ালস টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মিটার কিউব, 1 লিটার ইকুয়ালস টু 1 ডিসিএম কিউব। কেন এটা লিখে দিলাম? কারণ বারবার কাজে লাগে, অনেক বারবার স্টুডেন্টরা এগুলো ভুলে যায়, বারবার স্টুডেন্টরা এগুলো ভুলে যায়, ওই জন্য একবারে লিখে দিলাম। দেখো এবার ঘনত্ব হলো বেগ, বেগ, বেগ ইকুয়ালস টু হয় সরণ বাই সময়, বেগ ইকুয়ালস টু হয় সরণ বাই সময়। সরণ কি মনে আছে কারো? সরণ কি হয়? সরণ হচ্ছে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব। কোনো একটা মানুষ বা কোনো একটা বস্তু ধরো এই পজিশন থেকে শুরু করে এখানে গেল, তারপর আবার এখানে ফিরে এলো, এ থেকে বিতে গেল, তারপর সিতে ফিরে এলো, তো এটাই ওর আলটিমেট ডিস্টেন্স। তাহলে কি হবে? ফাইনাল আর ইনিশিয়াল পজিশনের মধ্যে যে পার্থক্য সেটাই হয় কি? সরণ। তো সরণ কি অ্যাকচুয়ালি? সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য, তাই না? লেন্থ। সরণ হচ্ছে একটা দৈর্ঘ্য বা লেন্থ। সরণ বাই সময়, সরণ ইকুয়ালস টু কত? সরণের একক হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কত হবে? মিটার। এটা কত হবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এসা একক। ত্বরণ, ত্বরণ ইকুয়ালস টু হয় অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কি হয়? বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। বাইকে কি থাকে? অ্যাক্সেলারেটর, যেটা কি করে? অ্যাক্সেলারেট করে, তাই না? ওটা কি করে? বেগকে চেঞ্জ করে, বেগের পরিবর্তন ঘটায়। ত্বরণ ইকুয়ালস টু কি হবে? বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের একক যা, বেগের পরিবর্তনের একক তাই। বেগের পরিবর্তনের একক কত হবে? সেমি পার সেকেন্ড, আর নিচে আরো একটা সেকেন্ড, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও কত হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার।
মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরও বিভিন্ন একক আছে যেগুলোর মাত্রা এবং একক আমরা এখনই জানবো। তার আগে জানি আমরা মাত্রা কি। মাত্রা কি, তাহলে আমাদের সুবিধা হবে, একসাথে মাত্রা একক দুটোই হয়ে যাবে। মাত্রা কি বা ডাইমেনশন। মাত্রা কি? মাত্রা হচ্ছে যে লব্ধ এককগুলো দেখলাম, সেই লব্ধ এককগুলো তো মূল রাশির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। তো সেটা কেমনভাবে সম্পর্কিত সেটা যে সমীকরণ নির্ধারণ করে সেটাই হচ্ছে মাত্রা। ঠিক আছে, কি বললাম? অন্য কোনো ভৌত রাশি, অন্য কোনো ভৌত রাশি বা কোনো ভৌত রাশি, কোনো ভৌত রাশি, কোনো ভৌত রাশি মূল রাশির সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত, মূল রাশির সঙ্গে, মূল রাশির সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত, যেভাবে সম্পর্কযুক্ত, মূল রাশির সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত তা যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, তা যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, সেটি হলো ওই ভৌত রাশির মাত্রা, ওই ভৌত রাশির মাত্রা, সেটি হলো ওই ভৌত রাশির মাত্রা। কি বললাম? যে কোনো একটা ভৌত রাশি মূল রাশির সঙ্গে যেভাবে সম্পর্কযুক্ত, মানে মূল রাশির সঙ্গে সেই ভৌত রাশির সম্পর্কটা কিরকম, এটুকুই আমার দেখার। তো মাত্রা বা ডাইমেনশনের ক্ষেত্রে দৈর্ঘ্য, ভর এবং সময়, দৈর্ঘ্য, ভর এবং সময়ের মাত্রা ধরা হয়। সময় এর মাত্রা, এর মাত্রা, দেখো এই তিনটে মূল রাশি, এই তিনটে মূল রাশির মাত্রাকে ধরা হয়, দৈর্ঘ্য মানে কি লেন্থ, এর মাত্রা যথাক্রমে হয় লেন্থের জন্য দৈর্ঘ্যের মাত্রা এল, ভর, ভরের ইংরেজি কি মাস, মাসের জন্য এর মাত্রা ধরা হয় এম, এবং সময়ের টাইম মাত্রা ধরা হয় বড় হাতের টি। তাহলে এল এম টি। এখন এই এল এম টি দ্বারাই আমরা অন্যান্য ভৌত রাশির একককে বা ভৌত রাশিকে কীভাবে সম্পর্কযুক্ত সেটাই প্রকাশ করব, আর সেটাই হবে কি বিভিন্ন ভৌত রাশির মাত্রা। এখন দেখো যে এককগুলো আমরা লিখেছি এর মাত্রাগুলো একটু দেখে নিই। মানে এখানে আরো একটা টেবিল বানাচ্ছি মাত্রা হিসেবে। মাত্রা, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সঙ্গে আর কি কি মাত্রা, দৈর্ঘ্যের সঙ্গে আর কি কি মাত্রা, যেমন সরণ, ব্যাস, বেদ, কোনো কিছুর বেদ মানে সেটা কত মোটা, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা লেন্থ। আর সেটা যদি এক একটা লেন্থ হয় তাহলে তার প্রত্যেকেরই মাত্রা কত হবে এল। ভরের মাত্রা কত এম, টাইমের মাত্রা কত সময়, টাইমের মাত্রা টি। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বললাম? বাহু স্কোয়ার, মানে বাহু গুণিত বাহু, বাহু গুণিত বাহু, তাহলে এল গুণিত এল, তাহলে এটা কত হবে এল স্কোয়ার, এল স্কোয়ার। আয়তনের ক্ষেত্রে বাহু কিউব, তিনটে বাহু মানে কত হবে এল কিউব, মাত্রাটা এখানে লিখি, এটা কত হবে এল কিউব, এল কিউব। তারপরে দেখো ঘনত্ব, ভরের মাত্রা কত হয় এম, আয়তনের মাত্রা কত পেলাম আমরা এল কিউব, তাহলে কত হবে এম বাই এল কিউব, এম বাই এল কিউব। এটাই কত আমরা লিখতে পারি এম এল পাওয়ার -3। তারপরে দেখো বেগ, সরণের মাত্রা কত, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা কত টি, তাহলে কত হবে এটা এল বাই টি।
বা এটাকে লেখা যায় lt পাওয়ার মাইনাস 1। তারপর দেখো ত্বরণ, বেগের পরিবর্তন বাই সময়। তো বেগের মাত্রা আমরা কত দেখলাম, lt পাওয়ার মাইনাস 1, lt পাওয়ার মাইনাস 1, তার নিচে আরো একটা টি, ক্যালকুলেশন করলে কত হবে lt পাওয়ার মাইনাস 2, lt পাওয়ার মাইনাস 2। দেখো আরো ভৌত রাশি, দেখো ভৌত রাশি একক, সিজিএস একক, সিজিএস একক, এসআই একক, মাত্রা, মাত্রা। তাহলে আমরা ত্বরণ অবধি দেখলাম, ত্বরণ অবধি দেখলাম 8 নম্বরে। 9 নম্বরটা দেখো, 9 নম্বরটা দেখো, বল। বল ইকুয়ালস টু হয়, তোমরা ক্লাস 7 তারপর 9 এরকম একটা সমীকরণ পড়ে এসেছো, এফ ইকুয়ালস টু এম এ পড়ে এসেছো না? এফ ইকুয়ালস টু এম এ এটা কোথায় পড়ে এসেছো? নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। ক্লাস 11 আবার পড়বে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে পড়ে এসেছো। তো বল ইকুয়ালস টু হয় ভর গুণিত ত্বরণ, বল ইকুয়ালস টু হয় ভর গুণিত ত্বরণ, ভর গুণিত ত্বরণ। তো ভরের একক কি? একটু আগে আমরা দেখলাম গ্রাম। ত্বরণের একক কি? সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসে একক কত হবে তাহলে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এর একটা ভালো নাম আছে, এর ভালো নাম হচ্ছে ডাইন, ডিওয়াইএনই বা ডিওয়াইএন লিখতে পারো। আর এর ভালো নাম হচ্ছে নিউটন, এন। এর মাত্রা কত হবে? ভর, ভরের মাত্রা গুণিত ত্বরণের মাত্রা। ভরের মাত্রা কত? ভরের মাত্রা এম। ত্বরণের মাত্রা কত দেখলে? lt পাওয়ার মাইনাস 2। ক্যালকুলেশন করলে কত হবে? mlt পাওয়ার মাইনাস 2, mlt পাওয়ার মাইনাস 2। তাহলে এটাই হয়ে গেল বলের মাত্রা। তারপরে দেখো 10 নম্বর, চাপের মাত্রা। চাপ, চাপ ইকুয়ালস টু কি জানো? চাপ ইকুয়ালস টু হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় চাপ, তাই না? যেমন এই বোর্ডের ক্ষেত্রফল, কথার কথা, এই বোর্ডের ক্ষেত্রফল 10 মিটার স্কোয়ার। যদি আমি ভুল বলছি, 10 মিটার স্কোয়ার। 10 মিটার স্কোয়ারে ধরো কথার কথা 50 নিউটন বল প্রয়োগ করছি আমি বল প্রয়োগ করছি, চাপ দিচ্ছি। তাহলে 1 মিটার স্কোয়ার বল প্রয়োগ কত হবে? 5 নিউটন। 50/10 ক্যালকুলেশন করলে কত হবে? 5। তো এটাই হয়ে গেল চাপ। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় চাপ। ঠিক আছে, চাপ ইকুয়ালস টু কি হবে? চাপ ইকুয়ালস টু হবে বল বাই ক্ষেত্রফল। আরো জানবে তোমরা পরে আরো ডিটেলসে। চাপ ইকুয়ালস টু হবে বল বাই ক্ষেত্রফল। এখন বলের একক কি? এখন দেখো বলের একক কি? বলের একক ডাইন। ডাইন। ক্ষেত্রফলের একক কি? সেমি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে ডাইন পার সেমি স্কোয়ার। এটার ক্ষেত্রে নিউটন। এসআই একক কি? ক্ষেত্রফলের মিটার স্কোয়ার। তাহলে এটা কথা হবে নিউটন পার মিটার স্কোয়ার। এর ভালো একটা নাম হচ্ছে পাস্কাল বা পাস্কাল, PASCAL, বা এটাকে PA বলা হয়, PA, পাস্কাল। এবার এর মাত্রাটা দেখো, এবার এর মাত্রাটা দেখো। নিউটনের মাত্রা বা বলের মাত্রা কত ছিল? mlt পাওয়ার মাইনাস 2, এটা ছিল বলের মাত্রা। তার সঙ্গে নিচে রাখো এরিয়ার মাত্রা। এরিয়া কত বা ক্ষেত্রফল l স্কোয়ার। ক্যালকুলেশন করলে কত হবে? ml পাওয়ার মাইনাস 1 t পাওয়ার মাইনাস 2, তাই না? l কেটে যাবে, নিচে একটা l থাকবে, lটা যখন উপরে উঠবে তখন ওটা হয়ে যাবে l পাওয়ার মাইনাস 1। এটা হয়ে গেল চাপের মাত্রা। এবার চাপের মাত্রার সঙ্গে আর কি কি মাত্রা সমান হয় একটু পরে জানবো, ঠিক আছে? আপাতত আর কিছু একক দেখি। 11, কার্য। কার্য ইকুয়ালস টু হয় বল গুণিত সরণ। কার্য ইকুয়ালস টু হয় বল গুণিত সরণ।
কোনো বস্তুকে বল প্রয়োগ করে যেটুকু সরণ ঘটাবো সেই সরণ আর বলের গুণফলই হয় কার্য, তাই না? এটা যদি কোনো একটা বস্তু হয়, বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করি আর সেটা যদি এস ডিস্টেন্স বলের অভিমুখে সরণ হয়, বলের অভিমুখে সরণ হয়, তাহলে কার্য ইকুয়ালস টু হয় ওয়ার্ক ডান ইকুয়ালস টু হয় এফ ইন্টু এস। অবশ্যই এফ কে হতে হবে সরণের অভিমুখে, এফ কে হতে হবে সরণের অভিমুখে। তো এখানে দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। বলের একক কত? বলের একক হচ্ছে ডাইন। সরণের একক কত? সরণের একক পেয়েছি সেমি, তাহলে এটা কত লিখবো? ডাইন ইন্টু সেমি, ডাইন ইন্টু সেমি। তো ডাইন ইন্টু সেমির একটা ভালো নাম আছে কি? আর্ক, ইআরজি, আর্ক। এটা হলো সিজিএস একক কার্যের। কার্যের এসআই একক কি? কার্যের এসআই একক হচ্ছে নিউটন ইন্টু মিটার। তো এর ভালো নাম হচ্ছে জুল, জুল বা একে জে দিয়ে লেখা হয়, জে ও ইউএল, জুল। এর মাত্রা কত হবে? দেখো বলের মাত্রা আমরা জানি কত? এম এল টি পাওয়ার -2। বলের মাত্রা কত জানি? এম এল টি পাওয়ার -2। তার সঙ্গে কি গুণ করব? একটা সরণের মাত্রা গুণ করব। সরণের মাত্রাকে গুণ করো, তাহলে এল আর এল গুণ করলে কত হবে? এল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে এম এল স্কোয়ার টি পাওয়ার -2। তাহলে এটাই হয়ে গেল কার্যের মাত্রা। তারপর দেখো ক্ষমতা, ক্ষমতা পাওয়ার। ক্ষমতা ইকুয়ালস টু হয় কার্য বাই সময়। ক্ষমতা ইকুয়ালস টু কার্য বাই সময়। ছোটবেলায় তোমরা পড়েছো যে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। হার মানে কি? টাইম দিয়ে ভাগ, তবে তো ওটা হার বলে লেখা আছে, রেট। পার সেকেন্ডে কতটা কার্য করে। কার্য বলতে কি? কার্য বাই সময় বলতে কি? কার ক্ষমতা বেশি হয়? যে কম সময়ে বেশি কাজ করে তার ক্ষমতা বেশি হয়, তাই না? যে কম সময়ে বেশি কাজ করে তার ক্ষমতা বেশি হয়। তো এখানে দেখো যে কার্য এর একক, কার্য এর একক কত পেলাম? আর্গ। এটা কত হবে? আর্গ পার সেকেন্ড। এটা কত পেয়েছি? জুল। কত হবে এটা? জুল পার সেকেন্ড। সময় দিয়ে ভাগ যেহেতু, জুল পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আর্গ পার সেকেন্ড বা জুল পার সেকেন্ড। তো জুল পার সেকেন্ডের একটা ভালো নাম হচ্ছে ওয়াট, WATT, ওয়াট, বা এটাকে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়, ওয়াট। ক্ষমতার মাত্রা কত হবে? কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা কত? কার্যের মাত্রা উপরে পেয়েছি এম এল স্কোয়ার টি পাওয়ার -2। সময়ের মাত্রা কত? টি। ক্যালকুলেশন করলে কত হবে? এম এল স্কোয়ার টি পাওয়ার -3। তাহলে এটাই হয়ে গেল কি? ক্ষমতার মাত্রা। এটা হয়ে গেল ক্ষমতার মাত্রা। লিখে নাও সবাই, পজ করে লিখে নাও। ঠিক আছে। বেশ, তো এই গেল মোটামুটি বিভিন্ন কিছুর একক। এখন আরো কিছুর মাত্রা আমরা দেখব। চলো আরো কিছুর মাত্রা আমরা দেখি। শেষ অবধি কত দেখলাম? 12 নম্বর না? দেখো 13। দেখো তোমরা আগে কোথাও না কোথাও এরকম একটা ফর্মুলা জেনে এসেছো, H ইকুয়ালস টু mst। জেনে এসেছো না এমন ফর্মুলা? তো যেখানে H মানে কি বোঝায়? H মানে বোঝায় হিট, M মানে বোঝায় ভর, S মানে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, এবং T মানে বোঝায় তাপমাত্রার পরিবর্তন বা টেম্পারেচার ডিফারেন্স। কোথাও কোথাও টি লেখা থাকে, কোথাও কোথাও ডেল টি লেখা থাকে। ঠিক আছে, ডেল টি হিসাবে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। কি বললাম? এটা গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ, বর্জিত তাপ
ইকুয়ালস টু বস্তুর ভর গুণিত আপেক্ষিক তাপ গুণিত তাপমাত্রার পরিবর্তন। সময় নয় কিন্তু, এখানে স্মল টি লেখা আছে, তার মানে এমন নয় কিন্তু এটা সময়। তাপমাত্রার পরিবর্তন। তো এই যে এসটা কি, এটা আপেক্ষিক তাপ। তাহলে আমরা এখন যার মাত্রা বের করব সেটা হচ্ছে আপেক্ষিক তাপ এর মাত্রা বের করব। আমরা এখন মাত্রা বের করছি, আর একক আমরা দেখছি না। আরও প্রচুর একক আছে, যখন তোমরা বিভিন্ন চ্যাপ্টার পড়বে আরও জানতে পারবে। ক্লাস 12-এ আরও অনেক কিছু জানতে পারবে। মাত্রা দেখো, আপেক্ষিক তাপের মাত্রার ক্ষেত্রে এখানে দেখো এস ইকুয়ালস টু কি লিখতে পারো, H/m ইন্টু ডেল্টা টি, m ইন্টু ডেল্টা টি। এবার দেখো H মানে কি, H মানে তাপ একটা শক্তি কার্য একই। তো কার্যের যা মাত্রা শক্তিরও মাত্রা তাই। তাহলে এস এর মাত্রা ইকুয়ালস টু কত হবে, তাহলে এস এর মাত্রা ইকুয়ালস টু হবে H এর মাত্রা শক্তির মাত্রা কত, ml² T⁻²। ঘরের মাত্রা ক্যাপিটাল M, আর নিচে টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে বড় হাতের থিটা। তো এটা ক্যালকুলেশন করলে কেটে যাবে, কি দাঁড়াবে, L² T⁻², θ⁻1। এটা হয়ে গেল কি আপেক্ষিক তাপের মাত্রা। আরো দেখো, আরো একটা তাপ তোমরা পড়েছো, লিন তাপ বা স্পেসিফিক হিট নয়, ল্যাটেন্ট হিট। আর এটা ছিল স্পেসিফিক হিট। লিন তাপের ক্ষেত্রেও এরকম কোথাও না কোথাও একটা ফর্মুলা দেখেছো, H = ml। এটা মানে কি বোঝায়, ধরো 1 গ্রাম বরফ আছে, 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ আছে। সেটা কখন জল হবে, সেটা যদি 80 ক্যালোরি তাপ গ্রহণ করে তবেই সেটা জল হবে। তো ওই যে 80 ক্যালোরি তাপ, সেই 80 ক্যালোরি তাপটা হচ্ছে বরফ গলনের লিন তাপ। সেটাই হচ্ছে বরফ গলনের ল্যাটেন্ট হিট বা লিন তাপ। তাহলে এখান থেকে L = আমরা কি লিখতে পারি, L = H/m লিখতে পারি। এখন L এর মাত্রা যদি বলি, L মানে এখানে ইন্ডাক্টর নয় কিন্তু, L মানে এখানে ল্যাটেন্ট হিট, L মানে ইন্ডাক্টরের কথা লেখা হয়। তাহলে L এর মাত্রা ইকুয়ালস টু কত হবে, H এর মাত্রা বা M এর মাত্রা। H মানে কি বললাম, হিট মানে একটা শক্তি আবার কার্যের মাত্রার সমান। তাহলে হবে ml² T⁻²। নিচে কত লিখবো, নিচে m এর মাত্রা m কেটে গেল, কত দাঁড়ালো, L² T⁻²। দেখো, তাহলে আমি বললাম আপেক্ষিক তাপ আর লিন তাপের মাত্রা। আপেক্ষিক তাপ এবং লিন তাপ তোমরা ছোটতে সম্ভবত 9-এ পড়ে এসেছো, তোমরা আবারও পড়বে, 11-এ পড়বে। 11-এ অবস্থার পরিবর্তন বলে একটা চ্যাপ্টার আছে, বা চেঞ্জ অফ স্টেট, সেখানে পড়বে। ঠিক আছে, সেখানেও আবার এই মাত্রাগুলো, এককগুলো থাকবে। একটু হালকা করে কনসেপ্ট দিয়ে দিই। ধরো -4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বরফ আছে, আইস, সে ওয়াটারে কনভার্ট হলো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ওয়াটারে কনভার্ট হলো। এটা কি ডিরেক্ট হিট দিলেই কনভার্ট এমন হয়ে যাবে? ডিরেক্ট হিট দিলেই কি এমন হবে? না, ডিরেক্ট হিট দিলে এমনটা হয় না। কি হয়, প্রথমে ধাপে ধাপে হয়। কি হবে, -4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আইস থাকে, বরফ থাকে, ওটাকে প্রথমে যদি হিট দেওয়া হয়,
তাহলে প্রথমে ওটার উষ্ণতার পরিবর্তন ঘটবে, -4 ডিগ্রি থেকে ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ হবে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ হওয়ার পরে তাহলে এখানে দেখো এখানে কি হয়েছে, উষ্ণতার পরিবর্তন ঘটেছে। আর উষ্ণতার পরিবর্তন ঘটার সময় যে তাপটা কাজে লাগে সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো উষ্ণতার পরিবর্তন বা তাপমাত্রার পরিবর্তন, তাহলে এখানে যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কাজে লাগে সেটা কি, সেটা হচ্ছে H = ms del T বা T ms del T। del T বলতে এখানে তাপমাত্রার পরিবর্তন বা উষ্ণতার পরিবর্তন। এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি -4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত কত ডিগ্রি পরিবর্তন, 4 ডিগ্রি পরিবর্তন। তারপরে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আইস থেকে এটা কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল তৈরি হবে, ওয়াটার তৈরি হবে, ওয়াটার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ওয়াটার তৈরি হলো, কিন্তু এখানে কোনো রকমের টেম্পারেচারের ডিফারেন্স হয়নি। কি হয়েছে, আইস থেকে ওয়াটার হয়েছে, তার মানে কি অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই নয়? তো অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে যে তাপটা কাজে লাগে সেটাই কি, লীন তাপ বা ল্যাটেন্ট হিট। তো এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে H = ml। তো এখানে কে গলেছে, বরফ গলেছে। তাহলে কি লীন তাপ কাজে লেগেছে, বরফ গলনের লীন তাপ কাজে লেগেছে। তারপর দেখো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ জলকে আবারও হিট দেওয়া হলো, তাপ দেওয়া হলো। তাহলে এখন কি করবে, এখন এর উষ্ণতা পরিবর্তন হতে থাকবে, তারপরে ও হবে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল হবে এক সময়, হিট দিতে থাকা হলো, এক সময় কত হবে, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ওয়াটার তৈরি হবে। তাহলে এখানে কি হলো, 0 থেকে 10 ডিগ্রিতে টেম্পারেচার একটা ডিফারেন্স হলো বা তাপমাত্রার পরিবর্তন হলো, তখন আবারও যে ফর্মুলাটা কাজে লাগবে সেটা হচ্ছে H = mst। তাহলে আশা করি বুঝতে পেরেছো mst কি আর ml কি। তাহলে আমরা কতদূর পড়লাম, লীন তাপের মাত্রা পর্যন্ত না। আরো দেখো 15 পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান, সারফেস টেনশন। সারফেস টেনশন, সারফেস টেনশন কি, সারফেস টেনশন ইকুয়ালস টু হয় বল বাই দৈর্ঘ্য, ইকুয়ালস টু হয় বল বাই দৈর্ঘ্য। সারফেস টেনশনও তোমরা অলরেডি ছোটবেলায় পড়ে এসেছো, 11এও এসে পড়বে আর একবার। সারফেস টেনশনের একটা চ্যাপ্টার আছে, পৃষ্ঠটান সান্দ্রতাঙ্কের একটা চ্যাপ্টার আছে, তখন তোমরা সেখানে পড়বে। আপাতত এইটুকু জেনে রাখো যে এটা ধরো একটা তরল তল, কি বললাম, একটা তরলের তল, কোনো একটা ধরো জল, জলের উপরে পৃষ্ঠ। তো তরলের জলের উপরে পৃষ্ঠ কি করে, একটা টান টান পাতলা চাদরের মতো আচরণ করে। এই জন্য জলের উপর দিয়ে যদি কোনো একটা খুব কম ভরের পোকা হেঁটে যায়, সুন্দরভাবে হেঁটে চলে যেতে পারে, হেঁটে চলে যেতে পারে। তার কারণ হচ্ছে তার উপরি পৃষ্ঠটা একটা টান টান চাদরের মতো আচরণ করে, সেটাই কি পৃষ্ঠটান। তো এই জলের ভেতরে বিভিন্ন মলিকিউল আছে, জলেরই মলিকিউল আছে, ধরো জল, জলের মলিকিউলগুলোর মধ্যে একে অপরের মধ্যে আকর্ষণ বল আছে, ওরা একে অপরে টানাটানি করছে, আর টানাটানি করার কারণেই এই পৃষ্ঠটানটা তৈরি হয়। তো মনে করো এই তরল তলের উপর একটা কল্পনা করো একটা রেখা, যে রেখার ডিস্টেন্স হচ্ছে l। এবার দুই দিকেই যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলো এই রেখা বরাবর, এটা কাল্পনিক রেখা, কাল্পনিক রেখা বরাবর ধরো একদিকে টান দিচ্ছে, বল দিচ্ছে F, একদিকে বল দিচ্ছে, টান যা বলো তাই, বলের একক টানের একক একই। তাহলে এল দৈর্ঘ্যে যে বলটা দেয়, এল দৈর্ঘ্যে যে বলটা দেয় সেটা F, তাহলে একক দৈর্ঘ্যে যে বলটা দেয় সেটা কি হতে হবে, F/L। আর এটাকেই বলা হয় সারফেস টেনশন, এটাকেই বলা হয় সারফেস টেনশন। তাহলে দেখো সারফেস টেনশনের মাত্রা কত হবে, তাহলে পৃষ্ঠটানের মাত্রা যদি বলি, তাহলে মাত্রা যদি বলি উপরে কত হবে, উপরে হবে বলের মাত্রা, বলের মাত্রা, নিচে কত হবে, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা। বলের মাত্রা তোমরা অলরেডি জানো, m/L(T)⁻²। দৈর্ঘ্যের মাত্রা কত, l কেটে গেলে কত হবে, m(T)⁻²। এটাই হয়ে গেল পৃষ্ঠটানের মাত্রা, এটাই হয়ে গেল পৃষ্ঠটানের মাত্রা। 16 নম্বর সান্দ্রতা, সান্দ্রতা, সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি।
coefficient of viscosity, সান্দ্রতাঙ্কের মাত্রা। দেখো সান্দ্রতাঙ্কের মাত্রা, তোমরা যখন সান্দ্রতার চ্যাপ্টার পড়বে তখন একটা ফর্মুলা এরকম দেখতে পাবে, F equals to eta A dvdx, F equals to eta A dvdx। এখানে এই যে ইটাটা দেখতে পাচ্ছ, ইটাটাই হচ্ছে সান্দ্রতাঙ্ক। F equals to eta equals to কি হয়, F by A into dvdx। তো এই যে dvdxটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা। গতিবেগের নতিমাত্রা কি, সান্দ্রতাঙ্ক চ্যাপ্টারে ভালো জানতে পারবে আরো, আমি একটু হালকা করে বলে দিই। যে ধরো এটা একটা নদীর খাত, নদীর একটা ভূমি বলতে পারো, নদীর ভূমি। তো নদীর ভূমির ওপর নদী প্রবাহিত হচ্ছে। তো নদী প্রবাহিত হলে নিচের যে লেয়ারগুলো আছে সেগুলোর বেগ অপেক্ষাকৃত কম হয়, তার উপরে যে লেয়ারে জল আছে সেই জলগুলো অপেক্ষাকৃত বেশি বেগে প্রবাহিত হয়। তো নিচের লেয়ারের বেগ যতটুকু, তার তুলনায় উপরের লেয়ারের বেগ আরও বেশি, তার তুলনায় তার উপরের লেয়ারের বেগ আরও বেশি, তার একদম উপরে যে লেয়ারটা বাইরে থেকে আমরা চোখে দেখতে পাই নদী একটা প্রবাহিত হচ্ছে, সেই নদীর উপরের লেয়ারের বেগটা সব থেকে বেশি। তার মানে এই খাত থেকে ডিস্টেন্স যত বাড়ে আস্তে আস্তে বেগ তত চেঞ্জ হয় বা বাড়ে। আর ডিভিডিএক্স মানে ওটাই বোঝায় যে এক্স এর পরিবর্তনে ভেলোসিটির চেঞ্জ, এক্স এর পরিবর্তনে ভেলোসিটির চেঞ্জ, এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা, এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা। তাহলে সান্দ্রতাঙ্ক আমরা এই কাজটা কি দেখছি, বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল গুণিত গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা কি বললাম, বোঝা গেল না এখনো? আরে গতিবেগের নতিমাত্রা এটাই বললাম যে ডিস্টেন্স সাপেক্ষে গতিবেগ চেঞ্জ হয়, বললাম যে এটা একটা নদী খাতের তলায় যেখানে মাটির সঙ্গে লেগে আছে তার উপরে নদী প্রবাহিত হচ্ছে। তো একে যদি বিভিন্ন লেয়ারে তরলের স্তর কল্পনা করি বা জলের স্তর কল্পনা করি, তো বেগটা উপরের দিকে চেঞ্জ হয়, মানে বাড়তে থাকে। যেটা আমরা বাইরে থেকে নদীটা দেখতে পাই, সেই নদীটার উপরের লেয়ার সব থেকে বেগ বেশি হয়। এখন সেই অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী বেগের পরিবর্তন হয়। তো এটা মানে এটাই বোঝায় যে এক্স এর সাপেক্ষে ভি এর পরিবর্তন। তো দেখো ভি এর মাত্রা আমরা কি জানি, এলটি পাওয়ার -1, আর এক্সটা এখানে কি বললাম, ডিস্টেন্স। তাহলে এটা কত হবে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। বল ইকুয়ালস টু হবে এম এল টি পাওয়ার -2, আর নিচে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। আর গতিবেগের মাত্রা ভালো মতো দেখো, গতিবেগের নতিমাত্রা, এটাও একটা পয়েন্ট হতে পারে যে গতিবেগের নতিমাত্রার মাত্রা কত। তো ডিভির মাত্রা হচ্ছে এল টি পাওয়ার -1 আর এক্স এর মাত্রা হচ্ছে এল, এটার মাত্রা হচ্ছে এল টি পাওয়ার -1 আর এক্স এর মাত্রা হচ্ছে এল। তো এল যদি কেটে যায়, এল এখানে কেটে যাবে, টি পাওয়ার -1 পড়ে থাকবে, এল স্কোয়ার, উপরে একটা এল মানে নিচে একটা এল পড়ে থাকবে। তো ওটা যদি উপরে উঠে যায় তাহলে হবে এল পাওয়ার -1, আর টি পাওয়ার -1 আর টি পাওয়ার -2 যদি কেটে যায় তাহলে উপরে একটা পড়ে থাকবে টি পাওয়ার -1। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, এম এল পাওয়ার -1 টি পাওয়ার -1। তাহলে এটাই হয়ে গেল কিসের মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা। আরো দেখো মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মাত্রা কত হবে? তো তোমরা যখন ক্লাস 11-এ গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা পড়বে তখন এরকম একটা ফর্মুলা পাবে, F ইকুয়ালস টু মাইনাস, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল একটা ফর্মুলা পাবে, এটা ইকুয়ালস টু হয় -G ক্যাপিটাল M বাই R, G ক্যাপিটাল M বাই R।
মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর, সরি আমি ভুল বললাম, জি এম এম বাই আর, জি এম এম বাই আর। তো মহাকর্ষীয় বিভব কিভাবে পাওয়া যায়? মহাকর্ষীয় বিভব এরকম ভাবে পাওয়া যায়, তুমি বলতে পারো এরকম যে পোটেনশিয়াল এনার্জিকে যদি মাস দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা মহাকর্ষীয় বিভব পাই। পোটেনশিয়াল এনার্জিকে কি দিয়ে ভাগ করা হয় বললাম? মাস দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জি এটাকে যদি মাস দিয়ে ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হয়, সেটা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি কি? এটা এনার্জির মাত্রা কত হবে? তাহলে এর যদি মাত্রা বলি, এনার্জির মাত্রা কত? এনার্জির মাত্রা হয় এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু। মাসের মাত্রা কত হয়? এম ক্যালকুলেশন করলে কত হবে? এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু, ক্যালকুলেশন করলে হবে এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? আবার দেখো 18 নম্বর, মহাকর্ষীয় বিভব হলো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র। গ্র্যাভিটেশনাল ফিল্ডকে এইরকম ভাবে ডিনোট করা হয়, স্মল এম ভরের উপর বল যদি হয় এফ, তাহলে একক ভরের উপর বল কত হবে? এফ বাই এম। এটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড, জিএফ বলে লিখলাম, এটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা হবে, বলের মাত্রা কত? এম এল টি পাওয়ার মাইনাস টু, নিচে একটা এম, কত হবে তাহলে? এল টি পাওয়ার মাইনাস টু হবে। তো এটাই হয়ে গেল গ্র্যাভিটেশনাল ফিল্ড। দেখো এখানে আমরা ক্যাপিটাল জি লিখলাম ঠিকই, কিন্তু ক্যাপিটাল জি এর মাত্রাটা জানলাম না। তো দেখি 19, ক্যাপিটাল জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। তো মহাকর্ষীয় ধ্রুবকের ক্ষেত্রে বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা ফর্মুলা আমাদের জানতে হবে F ইকুয়ালস টু m1 m2 বাই r স্কয়ার। তোমরা এটা নিউটনের মহাকর্ষ সূত্র চ্যাপ্টারে জানবে, অলরেডি পড়ে এসেছো, ক্লাস 9-এ পড়ে এসেছো, ক্লাস 7-এ বা 8-এ পড়েছো। তো দেখো এটা মানে কি বোঝায়? যে m1 m2 দুটো বস্তু রয়েছে r ডিস্টেন্সে, তারা একে অপরের মধ্যে যে বল প্রয়োগ করে, আকর্ষণ বল প্রয়োগ করে, সেটা কত হয় না? F ইকুয়ালস টু জি m1 m2 বাই r স্কয়ার, যেখানে জি মানে বোঝায় মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জি এর মাত্রা কত হবে? তাহলে জি এর মাত্রা ইকুয়ালস টু হবে এফ এর মাত্রা গুণিত কি হবে? আর স্কয়ারের মাত্রা, আর নিচে কত হবে? m1 m2 এর মাত্রা। এফ মানে কত? বলের মাত্রা এম এল টি পাওয়ার মাইনাস টু, আর মানে কি? একটা ডিস্টেন্স, তাহলে এটা কত হবে? এল স্কোয়ার। m1 m2 মানে কি? এটা একটা ভর, এটা একটা ভর, দুটো গুণ হিসাবে রয়েছে, তাহলে ভর গুণ হিসাবে থাকলে কত হবে? এম স্কোয়ার হবে। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? এম পাওয়ার মাইনাস ওয়ান, এল পাওয়ার থ্রি, টি পাওয়ার মাইনাস টু, এম পাওয়ার মাইনাস ওয়ান, এল পাওয়ার থ্রি, টি পাওয়ার মাইনাস টু। এটা হয়ে গেল কি? মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা।
পোটেনশিয়াল, সরি আমি একটা জিনিস ভুল লিখলাম, এখানে আমি একটা জিনিস ভুল লিখেছি। আমি এটা যেটা লিখেছি সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর এনার্জিকে যদি এম দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হয় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে এখানে এই এমটা হবে না, স্মল এমটা হবে না, ঠিক আছে? আমি এটা একটা ভুল লিখেছিলাম, এটা হবে মাইনাস জিএম বাই আর। দেখো মিলে কিনা, মেলার তো কথা। জি এর মাত্রা আমরা কত পেলাম, দেখো জি এর মাত্রা আমরা কত পেলাম, জি এর মাত্রা পেলাম, ঠিক আছে এটা চেক করে নিই আমরা। মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে জি এর মাত্রা কত পেলাম, জি এম বাই আর, তাই তো? জি এম বাই আর, জি এর মাত্রা পেলাম এম পাওয়ার মাইনাস ওয়ান, এল পাওয়ার থ্রি, টি পাওয়ার মাইনাস টু। এম এর মাত্রা কত পেলাম, এম এর মাত্রা তো এমই হবে, আর একটা ডিস্টেন্স, ডিস্টেন্সের মাত্রা হবে এল। তো এটা ক্যালকুলেশন করলে এটাই আসার কথা, দেখা যাক। এটা যদি ক্যালকুলেশন করি উপরে হবে কত, এল স্কোয়ার হবে, এল স্কোয়ার হবে। আর এটা ক্যালকুলেশন করলে কোনো এম পড়ে থাকবে না, তাহলে হবে এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু, এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু এসেছে, এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আরো দেখো রোধ, রোধের মাত্রা, রোধ, রোধ ইকুয়ালস টু কি হয়, রোধ ইকুয়ালস টু হয় বিভব প্রভেদ, বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ। রোধের আগে বিভব প্রভেদের এককটা জানা, রোধের আগে বিভব প্রভেদের মাত্রাটা জানা জরুরি, ঠিক আছে? বিভব প্রভেদের মাত্রাটা আগে করি, বিভব প্রভেদের মাত্রাটাই আমরা আগে করি। বিভব প্রভেদ বা ভোল্ট বা ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে? ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ। দেখো তোমরা আগে কোথাও না কোথাও এরকম একটা সংজ্ঞা পড়ে এসেছো যে ভোল্টেজ বলতে কি বোঝায়, যে অসীম দূরত্ব থেকে একক আধানকে, অসীম দূরত্ব থেকে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয়। ধরো কিউ পরিমাণ আধানকে আনতে ডাব্লিউ পরিমাণ কার্য করা হয়, তাহলে একক পরিমাণ আধানকে আনতে কত পরিমাণ কার্য করতে হবে, ডাব্লিউ বাই কিউ। এটাকেই বলা হয় সংজ্ঞানুযায়ী পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকেই বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব প্রভেদ। পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব প্রভেদ, ঠিক আছে? তাহলে বিভব প্রভেদের মাত্রা কত হবে, বিভব প্রভেদের মাত্রা কত হবে, উপরে কি দেখতে পাচ্ছি আমরা, কার্য, এটা কি বললাম আমরা, আধান, কিউ আধান, ডাব্লিউ কি কার্য, তাহলে উপরে কার মাত্রা, কার্যের মাত্রা, কার্যের মাত্রা, নিচে কার মাত্রা, আধানের মাত্রা, আধানের মাত্রা। কার্যের মাত্রা ইকুয়ালস টু কত হবে, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস টু, আধানের মাত্রা আইটি, আধানের মাত্রা আইটি, আধানের মাত্রা আইটি মনে পড়ছে না? কিউ ইকুয়ালস টু কত হয়, কিউ মানে আধান, আধান ইকুয়ালস টু আইটি, মনে পড়ছে না? আই ইকুয়ালস টু কি ছিল, কিউ বাই টি। একক সময়ে প্রবাহিত আধানের মানই হলো তড়িৎ প্রবাহ মাত্রা, একক সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। আই ইকুয়ালস টু কিউ বাই টি, সেখান থেকে কিউ ইকুয়ালস টু কত হয়, আইটি। এখানে আমি লিখলাম আধানের মাত্রা আইটি, যেখানে আই বলতে কাকে ডিনোট করা হয়, তড়িৎ প্রবাহ মাত্রাকে, টি বলতে এখানে টাইম। তো এটা ক্যালকুলেশন করলে কত হবে, টি পাওয়ার মাইনাস থ্রি হবে, এটা ক্যালকুলেশন করলে হবে এম এল পাওয়ার টু, টি পাওয়ার মাইনাস থ্রি, আই পাওয়ার মাইনাস ওয়ান। কোথাও কোথাও এটাকে আইকে অ্যাম্পিয়ার হিসেবেও লেখা থাকে, এ দিয়েও ডিনোট করা থাকে, কোথাও কোথাও এখানে আইকে এ হিসেবেও লেখা থাকতে পারে, যে এ পাওয়ার মাইনাস ওয়ান। এবার দেখো রোধের মাত্রা দেখবো আমরা, রোধ, রোধের মাত্রা। দেখো রোধ ইকুয়ালস টু কি হয়, তোমরা কত কি জেনেছো, ভি ইকুয়ালস টু আইআর, ওহমস ল থেকে জেনেছিলে ক্লাস 10-এ, ভি ইকুয়ালস টু আইআর। সেখান থেকে আর ইকুয়ালস টু কি হয়, ভি বাই আই। তাহলে রোধের মাত্রা ইকুয়ালস টু কি, ভোল্টেজের মাত্রা বাই তড়িৎ প্রবাহের মাত্রা।
বা বিভব প্রভেদের মাত্রা বা তড়িৎ প্রবাহের মাত্রা, বিভব প্রভেদের মাত্রা এখনই জানলে, কত জানলে, এম এল স্কোয়ার টি পাওয়ার -3 আই পাওয়ার -1, বসাও এখানে এম এল স্কোয়ার টি পাওয়ার -3 আই পাওয়ার -1। তড়িৎ প্রবাহের মাত্রা কত জেনেছো? তড়িৎ প্রবাহের মাত্রা আই, তড়িৎ প্রবাহের মাত্রা আই হিসেবে লেখা যেতে পারে। তাহলে এটা যদি উপরে উঠে যায় তাহলে কত হবে, এম এল স্কোয়ার টি পাওয়ার -3, আইটা উপরে উঠলে কত হবে, আই পাওয়ার -1 হবে। অলরেডি একটা -1 আছে, তাহলে কত হবে, আই পাওয়ার -2। এটা হয়ে গেল রোধের মাত্রা। আরো দেখো, তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। তড়িৎ ভেদ্যতা জানার আগে কুলম্বস ল জানতে হবে। কুলম্বস ল এর ক্ষেত্রে কি হয়, কুলম্বস ল এর ক্ষেত্রে দুটো চার্জ থাকে Q1 Q2, তারা যদি একটা ডিস্টেন্সে থাকে, ধরো ডি ডিস্টেন্সে আছে, তাহলে তারা একে অপরকে যে বিকর্ষণ বা আকর্ষণ বল দেয় সেটা হয় F equals to 1/4 pi epsilon Q1 Q2 by d স্কোয়ার। এই যে এপসাইলনটা দেখতে পাচ্ছি এটাই হয় তড়িৎ ভেদ্যতা, এপসাইলনটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তড়িৎ ভেদ্যতা। তাহলে এপসাইলনটাকে যদি আমি এদিকে পাঠাই তাহলে এফটা এদিকে নিচে নেমে আসবে। তাহলে কীরকম হবে ব্যাপারটা, ইকুয়েশনটা, এপসাইলন ইকুয়ালস টু হবে 1/4 পাই গুণিত Q1 Q2 বাই নিচে একটা এফ, তার সঙ্গে ডি স্কোয়ার, তার সঙ্গে গুণ হয়ে আছে ডি স্কোয়ার। এবার দেখো 4 পাইয়ের তো কোনো মাত্রা নেই, আছে 4 পাইয়ের কোনো মাত্রা নেই, 4 পাই তো একটা নাম্বার অনলি। এবার Q1 Q2-র মাত্রা আছে, কিউ এর মাত্রা কত, কিউ মানে একটা চার্জ আইটি, তো দুটো চার্জের গুণফল, এটারও মাত্রা আইটি, এটারও মাত্রা আইটি, আইটি গুণ করলে কত হবে, আইটি স্কোয়ার হবে। নিচে দেখো এফ এর মাত্রা, এফ মানে কত, এফ এর মাত্রা এম এল টি পাওয়ার -2, ডি হচ্ছে একটা ডিস্টেন্সের মাত্রা কত হবে, এল স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়াবে, এমটা উপরে উঠবে, তাহলে এটা হবে এম পাওয়ার -1, এল কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে হবে এল পাওয়ার -3, টি পাওয়ার নিচে -2 আর উপরে +2। তো এটা যদি উপরে উঠে যায় তাহলে এটাও +2ই হয়ে যাবে। তাহলে টি পাওয়ার উপরে অলরেডি 2 আছে, আর নিচ থেকে যদি 2 যায় তাহলে উপরে হয়ে যাবে টি পাওয়ার 4, উপরে হবে টি পাওয়ার 4। এখানে আই পাওয়ার কত হবে, আই স্কোয়ার হবে। তাহলে এটা হয়ে গেল কার মাত্রা, তড়িৎ ভেদ্যতার মাত্রা। এটাই হয়ে গেল তড়িৎ ভেদ্যতার মাত্রা। তারপরে দেখো 23 নম্বর, চৌম্বক ভেদ্যতা। চৌম্বক ভেদ্যতা বা পারমিয়াবিলিটি। তো চৌম্বক ভেদ্যতার ক্ষেত্রে একটা ফর্মুলা তোমরা ক্লাস 12-এ পড়বে, F equals to μ0/4 pi, F equals to μ0/4 pi into F equals to μ0/4 pi into ion I2L by R square, ion I2L by R square। এটা মানে কি বোঝায়, এটা মানে বোঝায় দুটো তার আছে, তারটা, এটা মানে বোঝায় দুটো তার আছে, দুটো তারের মধ্যে আয়ন I2 প্রবাহ গেলে তাতে কত বল প্রয়োগ করে তারা একে অপরকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। এটা ক্লাস 12-এ তোমরা জানবে। আপাতত এটুকুই জানো, F equals to μ0/4 pi into ion I2L by R square। তো এখানে μ0টা দেখতে পাচ্ছ যেটা, সেটাই হয়ে গেল কি, চৌম্বক ভেদ্যতা। মিউও লেখা থাকে, আপাতত মিউ লিখছি,
মিউ নট বলতে শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা বোঝায়। তো মিউ ইকুয়ালস টু দেখতে পাচ্ছি 1/4 নিচে চলে এলো এফ, এফ ইন্টু আর স্কোয়ার, উপরে I1 I2 ইন্টু এল। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 1/4 এর কোনো মাত্রা নেই, I1 I2 আই স্কোয়ার, এটাকে আমি আই স্কোয়ার বলছি। আই এর মাত্রা, এটা মানে একটা কারেন্ট, এটাও মানে একটা ইলেকট্রিক কারেন্ট। এল এর মাত্রা কত হবে? এলই হবে। এফ এর মাত্রা এম এল টি পাওয়ার -2, আর এই যে আর স্কোয়ার দেখতে পাচ্ছি, আর স্কোয়ার মাত্রা হবে এল স্কোয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করি কি দাঁড়াবে? এম পাওয়ার -1, এল এখানে আছে এখানে আছে কেটে যাবে, এটা পড়ে থাকবে, হয়ে যাবে উপরে এল পাওয়ার -2। টি পাওয়ার -2টা যদি উপরে ওঠে তাহলে এটা হবে টি স্কোয়ার, আর উপরে তো অলরেডি আই স্কোয়ার রয়েছে, তাহলে এটাই হয়ে গেল কি? মিউ এর মাত্রা। এটাই হয়ে গেল মিউ এর মাত্রা বা চুম্বক ভেদ্যতার মাত্রা। চব্বিশ দেখো, তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডকে ই দিয়ে ডিনোট করা হয়। ই ইকুয়ালস টু হয় এফ বাই কিউ। এফ বাই কিউ, এটা মানে কি বোঝায়? যে কিউ আধানের উপর অন্য একটা আধান ধরো এফ বল প্রয়োগ করে, তো একক আধানের উপর কত বল প্রয়োগ করবে? এফ বাই কিউ। এটাকেই সংজ্ঞানুযায়ী বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা ই। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা দেখে নিই আমরা। বলের মাত্রা কত? বলের মাত্রা এম এল টি পাওয়ার -2। আধানের মাত্রা কত? আই টি। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? এম এল টি পাওয়ার -3 আই পাওয়ার -1। তাহলে এটাই হয়ে গেল তড়িৎ ক্ষেত্র এর মাত্রা। তারপর দেখো তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স দেখো তড়িৎ ফ্লাক্স কি হয়? ফাই ইকুয়ালস টু হয় ই ইন্টু এরিয়া। তাহলে এর মাত্রা কত হবে? এর মাত্রা হবে, ই এর মাত্রা কত? এম এল টি পাওয়ার -3 আই পাওয়ার -1, আই পাওয়ার -1। তার সঙ্গে একটা এরিয়ার মাত্রা কত হবে? এল স্কোয়ার। ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? এম এল পাওয়ার 3 টি পাওয়ার -3 আই পাওয়ার -1। এটাই দাঁড়ালো কি? তড়িৎ ফ্লাক্সের মাত্রা। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। তো কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট তোমাদের জন্য নিয়ে এসেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের ছোট ছোট কনসেপ্ট থেকে শুরু করে বড় কনসেপ্ট পর্যন্ত, যাতে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুত হতে পারো। WBJEE থেকে শুরু করে নিট লেভেল, IIT লেভেল পর্যন্ত। তো আমাদের সাথে থাকো, আশা করি ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে গ্রো করব।